একটা জাহাজে করে কফিনের ভেতরে শুয়ে সে বহু যুগ পর তার ভালোবাসার মানুষের কাছে ফিরছিল। কিন্তু প্রশ্ন হলো, কফিনের ভেতরে শুয়ে কেন? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। এই মানুষটা কয়েকশো বছর ধরে জীবিত এবং মৃতর মাঝখানের অবস্থায় দাঁড়িয়ে আছে। না পুরোপুরি জীবিত, না পুরোপুরি মৃত। একে ধরার জন্য দুজনকে দেখা যায় রাতের বেলায় ওরা একটা নৌকা নিয়ে বেরোয়। এর জন্য গোটা একটা শহর ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছে। এমনই একটা সেরা কাহিনী নিয়ে এএসডি স্টোরি প্রেজেন্টস নসফেরাতু। রাত তখন গভীর। অ্যালেন নামের এই বাচ্চা মেয়েটা অন্ধকারের দিকে তাকিয়ে প্রার্থনা করছিল। সে চাইছিল তার জীবনে এমন কেউ আসুক যে তার একাকিত্ব দূর করবে। কিন্তু সেই ডাক পৌঁছে যায় এক ভয়ঙ্কর জিনিসের কাছে, যার নাম কাউন্ট ওরলক। সে একজন ভ্যাম্পায়ার, মানুষের রক্ত চুষে খায়। কাউন্ট তার ভারী আওয়াজে তাকে বলে, তুমি আমায় অন্ধকার থেকে জাগিয়ে এনেছো। আজ বহু বছর পর আমি জেগে উঠেছি। তুমি কি সারা জীবন আমার সাথে থাকবে? এলেন একটা ঘোরের মতো অবস্থা ছিল। সে বলে, হ্যাঁ, আমি থাকব। কাউন্ট এলেনের সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে শুরু করে, সেসব কাজ করতে শুরু করে যেগুলো আমার কপালে এখনো জোটেনি। যাই হোক, হঠাৎই সে তার গলা চেপে ধরে। ধীরে ধীরে এলেন আর কাউন্টের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। অ্যালেন যেমন একদিকে কাউন্টের প্রতি গভীর টান অনুভব করত, আবার তাকে ভয়ও পেত। অ্যালেন এমন কিছু অনুভব করতে থাকে যা সে নিজেও ঠিকমতো বুঝতে পারে না। আর ওরলক ধীরে ধীরে তার জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে। এরপরে কালের নিয়মে কেটে যায় বেশ কয়েক বছর। কয়েক বছর পরের এলেনকে দেখানো হয়। তার সঙ্গে থমাস নামে একজনের বিয়ে হয়ে গেছে। সময়টা 1838 সাল। তারা জার্মানির উইসবার্গ শহরে বসবাস করছিল। একদিন থমাসের মালিক, যার নাম হার্নক, সে ট্রান্সিলভেনিয়াতে যেতে বলে থমাসকে। সেখানে তাকে কাউন্ট অরলকের কাছে একটা পুরনো এবং প্রায় পরিত্যক্ত বাড়ি, যার নাম গ্রুনেওয়াল্ড ম্যানর, সেটা বিক্রির ব্যবস্থা করতে হবে। এই বাড়িটা আর কোথাও না, বরং এই শহর উইসবার্গেই আছে। এটা শুনে অ্যালেন খুব অস্থির হয়ে পড়ে। সে থমাসকে বলে, তুমি যেও না। আমি আমাদের বিয়ের একটা স্বপ্ন দেখেছি, কিন্তু সেখানে তুমি আমার পাশে ছিলে না, ছিল মৃত্যু। এবং অবাক ব্যাপার, সে মৃত্যু দেখেও আমি খুব খুশি ছিলাম। তারপর দেখলাম সবাই মারা গেছে, সবাই। কিন্তু তারপরেও আমি মৃত্যুর হাত ধরে খুব খুশি ছিলাম। এই অদ্ভুত স্বপ্নের কথা বলতে বলতে অ্যালেন কেঁদে ফেলে। থমাস ভাবে এগুলো অ্যালেনের পুরনো দুঃস্বপ্ন এবং কল্পনার অংশ। কিন্তু অ্যালেনের বিশ্বাস ছিল এই স্বপ্নের সঙ্গে ভয়ঙ্কর কিছু জড়িয়ে আছে। থমাসের যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। সুতরাং থমাস অ্যালেনকে তার বন্ধু ফেডরিকের বাড়িতে রেখে যায়। ফেডরিক এবং তার গর্ভবতী স্ত্রী আনা তাদের দুই মেয়েকে নিয়ে সেখানে থাকত। থমাস জানত না যে তার মালিক হেনরি নক গোপনে কাউন্ট অরলকের হয়ে কাজ করছে। দেখা যায় নক নগ্ন অবস্থায় চারদিকে মোমবাতি জ্বালিয়ে কাউন্টের জন্য পুজো করছিল। আসলে নক আর কাউন্ট একসাথেই প্ল্যান করেছিল যে কিভাবে কাউন্টকে এলেনের কাছে আনা যায়। রাতের বেলায় এলেন তার চুল কেটে একটা লকেটে ভরে থমাসকে স্মৃতি হিসাবে দিয়ে দেয়, মানে ওই চুলের স্মৃতি। পরের দিন কাউন্ট বেরিয়ে পড়ে ট্রান্সিলভেনিয়ার একটা ছোট্ট গ্রামে। সেখানে পৌঁছানোর পর থমাস কাউন্ট অরলকের নাম নেওয়ার সাথে সাথে গ্রামের মানুষ কেমন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। গ্রামবাসীরা তাকে থাকার তো জায়গা দেয়, কিন্তু বারবার একটা কথাই বলতে থাকে, ওই কাউন্টের দুর্গে যাওয়া বারণ। সেই রাতে থমাস এক অদ্ভুত দৃশ্য দেখে। সে দেখে এক গোষ্ঠীর মানুষ একটা কবর খুঁড়ে একটা মৃতদেহ বের করেছে। তারা মনে করে এই মৃত লোকটা একজন ভ্যাম্পায়ার। এরপর তারা মৃতদেহটার বুকে একটা কাঠের খুঁটি ঢুকিয়ে দেয়। দেখা যায় মৃতদেহের মুখ থেকে প্রচুর রক্ত বেরোতে থাকে। পরদিন সকালবেলায় থমাস ঘুম থেকে উঠে দেখে পুরো গ্রাম ফাঁকা, আশেপাশে কোনো মানুষ নেই। এমনকি তার ঘোড়াটাও উধাও হয়ে গেছে। কোনো উপায় না দেখে সে নিজেই হেঁটে হেঁটে পথ চলতে শুরু করে এবং ভাবতে শুরু করে, এক রাতের মধ্যে পুরো গ্রাম ফাঁকা কি করে হলো? গ্রামবাসীরা গেল কোথায় এক রাতের মধ্যে? কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ একটা রহস্যময় ঘোড়ার গাড়ি তার সামনে এসে থামে। থমাস গাড়িটাতে ওঠে আর সেটা তাকে নিয়ে কাউন্ট ওরলকের সেই ভয়ঙ্কর দুর্গের দিকে রওনা দেয়। থমাসের কেমন যেন সবকিছু অদ্ভুত লাগছিল। অদ্ভুত এখানকার আবহাওয়া, অদ্ভুত এখানকার পথ। থমাস দুর্গের ভেতরে ঢোকার পর কাউন্ট তার পিছু পিছু হাঁটতে শুরু করে, আর দুর্গের বিশাল দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কাউন্টের চেহারা ছিল অত্যন্ত ভয়ঙ্কর।
কণ্ঠস্বর যেন কোনো দানবের কণ্ঠস্বরের মতো শোনাচ্ছিল। কাউন্ট থমাসকে শান্ত এবং ভারী গলায় বলে, আমাকে কাউন্ট বলে ডাকবে না, আমাকে মাই লর্ড বলে ডাকবে, মনে থাকবে? থমাস এই কথাগুলো শুনে ভয়ে কাঁপছিল। এমন অদ্ভুত গলা হতে পারে কারোর? খাওয়ার সময় থমাস অন্যমনস্ক হয় এবং ছুরি দিয়ে নিজের হাতটা কিছুটা কেটে ফেলে। রক্ত বের হতে দেখে কাউন্ট তাকে নিজের কাছে ডাকে এবং বলে, তোমার ক্ষতটা আমি ঠিক করে দেব। কাউন্ট ধীরে ধীরে থমাসের দিকে এগিয়ে আসতে থাকে। থমাস ভয়ে কাঁপতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে থমাস নিজেকে একা দেখতে পায়। আশেপাশে কেউ নেই। সে একটা আয়নায় নিজের পেটের ক্ষত দেখে চমকে ওঠে। পেটে তো ক্ষতটা ছিল না। আগের রাতে কাউন্ট তার শরীরে দাঁত বসিয়ে রক্ত চুষেছিল। সেই রাতে কাউন্ট তাকে কিছু সরকারি কাগজপত্র সই করতে দেয় এবং বলে, আমার প্রতিনিধি হিসাবে তুমি এগুলো সই করো। কাগজগুলো পুরনো ভাষায় লেখা ছিল। থমাস কিছুই বুঝতে পারে না কোন কাগজে সাইন করছে সে। এমন সময় কাউন্ট থমাসের কোমরে ঝোলানো একটা লকেট দেখতে পায় এবং জানতে চায় ওটা কি। লকেটের ভেতরে ছিল থমাসের স্ত্রী এলেনের ছবি এবং তার স্ত্রীর চুল, মাথার চুল। এলেনের ছবি দেখা মাত্রই কাউন্ট অদ্ভুত রকমের আগ্রহ দেখায় এবং ছবিটাকে নিজের কাছে রেখে থমাসকে কিছু স্বর্ণ মুদ্রা দেয়। থমাস ভয় পেয়ে যায় কিন্তু কাগজগুলোতে সই করে দেয়। থমাসের মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, এত বড় একজন অভিজাত ব্যক্তি যার কাছে বিশাল দুর্গ আছে, এসব ছেড়ে সে কেন গ্রুনেওয়াল্ড ম্যানরের মতো একটা পুরনো বাড়ি কিনতে চাইছে? ব্যাপারটা তার কাছে অদ্ভুত মনে হয়, অদ্ভুত লাগারও কথা। সব কাগজে সই হয়ে গেলে কাউন্ট বলে, থমাস, চুক্তি সম্পন্ন হয়েছে। এই কথার অর্থ ছিল কাউন্ট অর্লোক যা চেয়েছিল তাই পেয়ে গেছে এবং এখন সে এলেনের কাছে পৌঁছতে পারবে। থমাস তাকে বলে, আমাকে অনুমতি দিন, আমি ফিরতে চাই, আমার কাজ শেষ। কিন্তু অবাক ব্যাপার, কাউন্ট তাকে যেতে দেয় না। থমাস ধীরে ধীরে বুঝতে শুরু করে যে এই দুর্গে সে কোনো অতিথি নয়, আসলে সে এখানে একজন বন্দী হয়ে গেছে। কাউন্ট তাকে কোনো একটা কারণে এখান থেকে বেরোতে দিচ্ছে না। পরদিন সকাল হয়, থমাসের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে বসে সে দেখে তার বুকে কিসের দাঁতের কামড়ের দাগ। প্রচণ্ড ভয় পেয়ে যায়। দুর্গ থেকে বেরোনোর চেষ্টা করে কিন্তু সব দরজা বন্ধ, এমনকি দুর্গের মূল দরজাটাও বন্ধ। এদিক ওদিক খুঁজতে খুঁজতে একটা দরজা পায়। কোনোভাবে সেটা খুলে ধীরে ধীরে নিচে নেমে যায়। নিচে গিয়ে সে যা দেখে তাতে তার রক্ত জমে যায়। সে দেখে অনেক অনেক বছর আগের একটা পুরনো কফিন। সেই কফিনের গায়ে অদ্ভুত সব চিহ্ন আঁকা ছিল। থমাস সাহস করে কফিনের ঢাকনাটা খুলতেই ভেতরে কাউন্ট অর্লোকের মৃতদেহের মতো নিথর শরীর দেখতে পায়। তার মনে হয় দিনের বেলায় কাউন্ট হয়তো অসহায় অবস্থায় থাকে এবং এই কারণে কফিনের মধ্যে ঢুকে থাকে। তাই পাশে রাখা একটা হাতুড়ি তুলে সে কাউন্টের ওপরে হামলার চেষ্টা করে, কারণ কাউন্টকে না মারতে পারলে সে এখান থেকে বেরোতে পারবে না। কিন্তু আঘাত করার আগেই কাউন্ট হঠাৎ চোখ খুলে ফেলে। এটা দেখে থমাস ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। দেখা যায় কাউন্টের কাছে এখনও এলেনের রকেটটা রয়েছে। এলেনের ছবির দিকে তাকিয়ে সে কেমন অদ্ভুত গলায় বিড়বিড় করে বলতে থাকে, এলেন, আমাকে চিনতে পারছো? তোমার স্বামী তোমার থেকে হারিয়ে গেছে। এখন থেকে শুধু আমাকে স্বপ্ন দেখো, শুধু আমিই আছি। ঠিক সেই সময় এলেনও কেমন যেন কারোর উপস্থিতি অনুভব করতে শুরু করে। দুজনের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্ক এখনও থেকে গেছে। এরপর কাউন্ট থমাসের কাছে আসে। একই সাথে এলেনেরও ভয়ঙ্কর রূপ দেখা যায়। থমাস অচেতন অবস্থাতে থাকতেই কাউন্ট তার রক্ত খেতে শুরু করে। ওদিকে এলেনের অবস্থাও ক্রমশ খারাপ হতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো অশুভ শক্তি তাকে নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে। ডক্টর ফেডরিক এটাকে শারীরিক অসুস্থতা বলেই মনে করে এবং এলেনকে ঘুমের ওষুধ দেওয়া হয়। এদিকে থমাসের জ্ঞান ফিরে আসার সাথে সাথেই কাউন্টের পোষা নেকড়েটা তার উপর হামলা করার চেষ্টা করে। প্রাণ বাঁচাতে থমাস দুর্গের একটা জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পালাতে গিয়ে তার পা পিছলে যায় এবং অনেক উঁচু থেকে পড়ে যায়। এলেন খুব চিন্তায় পড়ে যায়। থমাস এখনও বাড়ি ফেরেনি এবং একই সাথে হার্নকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর নদীর ধারে এলেন আবার সেই অদ্ভুত ঘরের মধ্যে চলে যায়। মনে হচ্ছিল কাউন্টের অদৃশ্য শক্তি দূর থেকে তার ওপর প্রভাব ফেলেছে। এদিকে দেখা যায় হার্নককে একটা হাসপাতালের কক্ষে বন্দি করে রাখা হয়েছে, কারণ সে ক্রমশ খুব বিপজ্জনক হয়ে উঠছিল।
বাজারের মাঝখানে সে চিৎকার করছিল, হাসছিল আর 3টে জ্যান্ত ভেড়া কাঁচা খেয়ে ফেলেছিল। ডাক্তার তাকে জিজ্ঞেস করে তুমি কে? হার্নার উত্তর দেয়, আমি আমার প্রভুর সেবক। এরপর সে কাউন্ট ওরলককে নিয়ে কথা বলতে শুরু করে। সে বলে, আপনি জানেন আমার প্রভু কত মহান, কত সুন্দর। কথা বলতে বলতে সে হাতে থাকা একটা পায়রাকে আদর করছিল। হঠাৎ সেই পায়রাটার মাথায় সে কামড় বসায় এবং পায়রাটাকে কাঁচাই চিবিয়ে খেতে শুরু করে। মুহূর্তের মধ্যে তার মুখ রক্তে ভরে যায়। ডাক্তার শান্তভাবে তার কথা শুনছিলেন এবং তার সম্পর্কে আরও জানার চেষ্টা করছিলেন। কিন্তু হঠাৎ হার্নেক ডাক্তারের উপর ঝাঁপিয়ে পড়ে। মনে হচ্ছিল সে ডাক্তারকেও কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে চায়। তখনই গার্ডরা ছুটে আসে এবং ডাক্তারকে বাঁচায়। হার্নককে মারতে শুরু করে। ওদিকে দেখা যায় একজন নান নদীর ধারে থমাসের অচেতন দেহটা খুঁজে পায়। তাকে একটা প্রার্থনার আশ্রমে নিয়ে যাওয়া হয়, যেখানে সবাই তার জন্য প্রার্থনা করতে থাকে। কিছুক্ষণ পর থমাসের জ্ঞান ফেরে। সে ভীষণ ভয় পেয়েছিল। নান তাকে বলে, তুমি কাউন্টের অশুভ ছায়ার মধ্যে পড়েছ, দয়া করে এখানেই থাকো। তার অশুভ শক্তি এই পবিত্র জায়গায় ঢুকতে পারবে না। কিন্তু থমাসের তো আর ধৈর্য ছিল না। সে জানত কাউন্ট এখন এলেনের পেছনে লেগেছে। তাকে তার বউকে বাঁচাতে হবে। পরদিন সকালবেলায় সে নিজের ঘোড়া নিয়ে রওনা দেয়। নিজের কথা না ভেবে সে যত দ্রুত সম্ভব বাড়ি ফেরার চেষ্টা করতে থাকে। ওদিকে এলেনের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। ফেডরিক এদিকে হার্নকের খবর পায়। সে জেনে গেছে হার্নক পুরোপুরি পাগলের মতো আচরণ করছে আর বারবার শুধু একটা কথাই বলছে, সে আসছে, সে তাড়াতাড়ি আসছে। ডাক্তার প্রথমে এলেনের অসুস্থতাকে সাধারণ চিকিৎসাবিদ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করছিলেন, কিন্তু এলেনের অবস্থা দিন দিন যত খারাপ হতে থাকে তার চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। ডাক্তার বুঝতে পারে যে সাধারণ চিকিৎসাবিদ্যা দিয়ে এর ব্যাখ্যা পাওয়া সম্ভব না। তিনি ফেডরিককে বলেন, আমি একজন ভালো ডাক্তার এবং গবেষককে চিনি, যিনি এখানে নতুন এসেছেন। সম্ভবত তিনি একমাত্র ব্যক্তি যিনি অ্যালেনের সমস্যাটা বুঝতে পারবেন যে অ্যালেনের কি হয়েছে। তার নাম ভন ফ্রান্স। তার অলৌকিক এবং অদ্ভুত ঘটনা নিয়ে অনেক জ্ঞান আছে। ওদিকে দেখা যায় বিপদ ক্রমশ কাছে আসছিল। কাউন্ট নিজের কফিনের ভেতরে লুকিয়ে অসংখ্য রোগ ছড়ানো ইঁদুরকে সঙ্গে করে জাহাজে করে উইসবার্গের উদ্দেশ্যে রওনা দেয়। সে জানত খুব তাড়াতাড়ি সে এলেনের কাছে পৌঁছে যাবে। কাউন্ট খুশি হয়ে নিজের মনের মধ্যেই বলতে থাকে কেমন অদ্ভুতভাবে, খুব তাড়াতাড়ি আমি আর তুমি এক হয়ে যাব আমার প্রিয় এলেন, আমরা এক হয়ে যাব। অবশ্য কাউন্ট একা নয়, সে নিজের সাথে করে নিয়ে আসে বিষাক্ত ইঁদুর এবং মহামারী। জাহাজের ভেতরে ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা যেতে থাকে। তাদের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল আর পুরো জাহাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা বিশ্বাস করতে শুরু করে যে জাহাজ থেকেই মহামারী ছড়াচ্ছে। অন্যদিকে ফেডরিক আর ডাক্তার ভন ফ্রান্সকে আনতে চায়। তারা তাকে এলেনের কাছে নিয়ে আসে। ফেডরিক এলেনকে সামলাতে না পেরে তাকে বিছানায় বেঁধে রাখত। ভন তাকে মুক্ত করতে বলে এবং এলেনের পাশে বসে শান্ত গলায় জিজ্ঞেস করে, তোমার কি অদ্ভুত সমস্যাগুলো ছোটবেলা থেকেই হতো? আমাকে একটু খুলে বলো। এলেন ধীরে ধীরে বলতে শুরু করে। সে বলে, আমি কিছুই জানি না, সব কিছু কেমন যেন স্বপ্নের মতো ছিল। বড়দিনের উপহার খোলার আগেই আমি জানতাম যে ভেতরে কি আছে। আমার মা কোন ঘর দিয়ে হেঁটে যাবে সেটাও আমি আগে থেকে বুঝতে পারতাম। অনেক সময় আমার বাবা আমাকে জঙ্গলের ধারে একা একটা মাঠে ঘুরে বেড়াতে দেখতেন। আমি নিজেও জানতাম না আমি কখন জঙ্গলের ধারে চলে গেছি। বয়স বাড়ার সাথে সাথে আমি এইসব লুকিয়ে রাখতে শিখি। এগুলোর বিরুদ্ধে অনেক লড়াই করতাম, বিশ্বাস করুন, কিন্তু আমি খুব একা ছিলাম। আমি চাইতাম আমার পাশে কেউ থাকুক। তারপর এক রাতে আমি তার উপস্থিতি অনুভব করি এবং তার সাথে শুরু হয় আমার এক অদ্ভুত সম্পর্ক। তার বলতে এখানে এলেন কাউন্ট ওরলকের কথা বলছিল। এলেন আরও বলে, একদিন অদৃশ্যভাবে আমি তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে যাই এবং তারপর থেকে রোজ সে আমার সাথে শারীরিক সম্পর্ক করত এবং আমার বাবা আমাকে মেঝেতে অচেতন অবস্থায় খুঁজে পেতেন। তিনি বলেছিলেন এগুলো নাকি আমার পাপের ফল। তারপর আমার সাথে থমাসের পরিচয় হয়। সব কিছু যেন ঠিক হয়ে গেছিল। আমি নিজেকে আবার স্বাভাবিকভাবে মনে করতে শুরু করেছিলাম, কিন্তু সব কিছু কেমন যেন ফিরে এসেছে। সেই রাতে এলেন আবার সেই অদ্ভুত ঘোরের মধ্যে চলে যায়। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। ভন তাকে পরীক্ষা করে। অ্যালেনের হাতে একটা সুচ ফোটায়
কিন্তু অবাক ব্যাপার, অ্যালেন কোনো ব্যথাই অনুভব করে না, যেন তার মন অন্য কোনো জগতের সঙ্গে যুক্ত হয়ে আছে। ফ্রান্স বারবার জিজ্ঞেস করতে থাকে, তুমি কি দেখছো? অ্যালেন বলে, মৃত্যুর এক ছায়া, সে যেন তার অন্ধকার ছড়িয়ে দিচ্ছে, সে আসছে। তার শরীর কাঁপতে শুরু করে, সে ক্রমশ উত্তেজিত হয়ে ওঠে। ভন ফ্রান্স কিছু মন্ত্র পড়তে শুরু করে। হঠাৎ অ্যালেনের কণ্ঠস্বর বদলে যায়, যেন অন্য কেউ তার মুখ দিয়ে কথা বলছে। অ্যালেনের কণ্ঠ দিয়ে কোনো এক পৈশাচিক গলা বলছিল, চিন্তা করো না, আমি প্রতি রাতেই তোমার কাছে আসব। যা কিছু ভালো আছে সব অশুভ শক্তি দিয়ে ভরে দেব। চারদিকে শুধু রক্ত আর মৃত্যু থাকবে, মৃতদের কবর দেওয়ারও লোক থাকবে না। কিছুক্ষণ পর অ্যালেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সে কান্নায় ভেঙে পড়ে, কারণ এই সব কিছু তার শরীর ও মনকে ভীষণ কষ্ট দিচ্ছিল। এরপর ভন ফেডরিক আর ডাক্তারকে বলে, আমার মনে হয় ও অভিশপ্ত, কোনো এক অশুভ শক্তি ওকে নিজের দখলে রেখেছে। আমার মনে হয় ছোটবেলা থেকে ওর মধ্যে এমন কিছু ছিল যার কারণে অশুভ শক্তিও খুব সহজে ওর উপরে প্রভাব ফেলতে পারে। তোমরা ওর উপর নজর রেখো। ওদিকে দেখা যায় হার্নক নিজের রুমে চিৎকার করে যাচ্ছিল। একজন কর্মচারী তাকে শান্ত করতে গেলে হার্নক হঠাৎ তার ওপর হামলা করে এবং তাকেও কামড়ে দেয়। সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় দৌড়তে দৌড়তে এসে অদ্ভুতভাবে চিৎকার করতে থাকে আর বলে, সে এসেছে, আমার প্রভু এসে গেছে। ওদিকে থমাস অবশেষে উইসবার্গে ফিরে আসে এবং ফেডরিকদের বাড়ির সামনে পৌঁছায়, কিন্তু তার তো শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। থমাসকে দেখে অ্যালেন কিছুটা শান্তি পায় এবং কিছুটা ভয়ও পেয়ে যায়। থমাস দুর্বল গলায় বলে, তুমি ঠিক বলেছিলে এলেন। এইটুকু কথা বলে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে কাউন্টের জাহাজ উইসবার্গ বন্দরে এসে পৌঁছায়। জাহাজ থামার সাথে সাথেই অসংখ্য ইঁদুর শহরের ভেতরে ছড়িয়ে পড়তে শুরু করে। কাউন্ট নিজের নতুন বাড়িতে বসে হার্নককে বলে, তাকে নিজের ইচ্ছাতেই আমার কাছে আসতে হবে, তাকে জোর করে নেওয়া যাবে না। খুব তাড়াতাড়ি আমি তার কাছে পৌঁছে যাব। দেখা যায় পুরো উইসবার্গ শহরে মহামারী ছড়িয়ে পড়ে। চারদিকে শুধু অসুস্থতা আর মৃত্যু। ডাক্তার আর ভন মৃতদেহগুলো পরীক্ষা করতে শুরু করে। তারা লক্ষ্য করে যে মৃতদের শরীরে অদ্ভুত কামড়ের দাগ রয়েছে এবং তাদের শরীরে প্রায় কোনো রক্তই বেঁচে নেই, যেন কেউ রক্তগুলো শুষে খেয়ে নিয়েছে। ঠিক তখনই তারা জানতে পারে যে হার্নক এক কর্মচারীকে হত্যা করেছে এবং শহরে ঘুরে বেড়াচ্ছে। সবকিছু মিলিয়ে ভন বুঝতে পারে যে এটা কোনো সাধারণ মহামারী নয়, এর পেছনে আছে আর ভয়ঙ্কর কিছু, যেটা তারা এখনো জানতে পারেনি। ফেডরিক এখন এই সমস্ত অদ্ভুত অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইছিল না। ভন তাকে শান্ত গলায় বলে, তোমার কি মনে হয় এই সমস্ত কিছু সাধারণ কিছু? না, আমরা কোনো রোগের সাথে লড়াই করছি না, আমরা এমন একটা জীবন্ত মৃত প্রাণীর সঙ্গে লড়াই করছি যার নাম নসফেরাতু, এবং সে একজন ভ্যাম্পায়ার। সেই রাতেই অ্যালেন অ্যানার পাশে শুয়েছিল। হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। সে অন্ধকারে উঠে বসে এবং জানালা খুলে ফেলে আর দেখে কাউন্ট ওরলক তার ঘরের ভেতরে। কাউন্ট কেমন একটা শান্ত গলায় বলে, আমি যুগের পর যুগ অন্ধকারে ডুবেছিলাম যতক্ষণ না তুমি আমাকে জাগিয়ে তুলেছিলে। তুমি আমার দুর্বলতা। তোমার স্বামী সোনার কয়েনের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের কাগজে সই করেছে, আর সেই চুক্তিটা তোমাকে শেষ করতে হবে। অর্থাৎ ওই যে কাগজের মধ্যে সই করিয়ে নিয়েছিল কাউন্ট থমাসকে দিয়ে, ওটা আসলে ডাইভোর্সের পেপার ছিল। কাউন্ট তাকে নানা রকম কথা বলে নিজের দিকে টানার চেষ্টা করে, কিন্তু অ্যালেন দৃঢ় গলায় বলে, আমি তোমাকে ঘৃণা করি, শুধু ঘৃণা। কাউন্ট রেগে যায়। সে বলে, আমাকে ঘৃণা করো, করো, তোমাকে 3 রাত সময় দিলাম, আজ প্রথম রাত, আজকে তুমি আমাকে ফিরিয়ে দিলে। এখন আমি এক এক করে তোমার সমস্ত প্রিয় মানুষদেরকে কেড়ে নেব, আর তৃতীয় রাতের শেষে তুমি নিজেই আমার কাছে আসবে। হঠাৎ অ্যালেনের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে সে কাউন্টকে আবার স্বপ্নে দেখেছিল। ঠিক তখনই পাশের ঘর থেকে অ্যানার যন্ত্রণা শব্দ শুনতে পায়। সে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। অ্যানা মেঝেতে পড়ে আছে এবং চারিদিকে অসংখ্য ইঁদুর তার ওপর হামলা করছে। পরিস্থিতি খারাপ, আরও খারাপ হয়ে যায়। ওদিকে হাসপাতালে রোগীদের রাখার জায়গা পর্যন্ত নেই। চারিদিকে কান্না, চিৎকার, আতঙ্ক। সবাই শুধু নিজেদের বাঁচানোর চেষ্টা করছে। অ্যানা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। অ্যালেন ফেডরিককে বোঝানোর চেষ্টা করে যে এর পিছনে কোনো অশুভ শক্তি কাজ করছে, কিন্তু ফেডরিক রেগে যায়। সে বলে, তুমি আর থমাস নিজের বাড়িতে ফিরে যাও, আমি এসব আর সহ্য করতে পারছি না। যবে থেকে তুমি এসেছো তবে থেকে কিছু না কিছু একটা হয়ে যাচ্ছে।
অ্যালেনও রেগে যায়। সে বলে, তুমি আমার কোনো যত্ন নাওনি, যত্নের নাম করে তুমি আমাকে বেঁধে রেখেছিলে। অ্যানাও মারা যাচ্ছে, তুমিও মরবে, সবাই মরবে। ওদিকে ভন আর ডাক্তার পুরনো একটা বই খুঁজে পায় যেখানে নসফেরাতু সম্পর্কে কিছু তথ্য লেখা ছিল। ভন পরিষ্কার বুঝতে পারে যে নসফেরাতুকে কোনো সাধারণ অস্ত্র বা শক্তি দিয়ে তো মারা সম্ভব নয়। পুরনো বইপত্র ঘেঁটে জানতে পারে তাকে হারানোর একমাত্র উপায় হলো একজন নারীকে নিজের ইচ্ছায় ভ্যাম্পায়ারটাকে সূর্য ওঠা পর্যন্ত আটকে রাখতে হবে। সূর্যের আলোতেই একমাত্র নসফেরাতু ধ্বংস হতে পারে। ফ্রান্স বুঝতে পারে কাউন্ট অর্লককে থামানোর চাবিকাঠি একমাত্র এলেনি। তাকে ছাড়া এই অভিশাপ এবং মহামারী শেষ করা সম্ভব নয়। ভন ফেডরিককে বোঝায়, অ্যানার রক্ত কোনো ইঁদুর নেয়নি, তার রক্ত খেয়েছে নসফেরাতু, সে আবার আসবে। কিন্তু ফেডরিক ছিল মহাবলদ, সে বিশ্বাস করতে চায় না। সে বলে, না, এটা শুধুমাত্র একটা রোগ। অ্যালেনা থমাস নিজেদের বাড়িতে ফিরে আসে। থমাস বলে, তাড়াতাড়ি করো, আমাদের এই শহর ছেড়ে চলে যেতে হবে। কাউন্ট অর্লক মানে নসফেরাতু তোমার পেছনে লেগেছে। অ্যালেন তাকে সবকিছু সত্যি কথা খুলে বলে। সে বলে, কাউন্টই আমার সেই ভয়ঙ্কর স্বপ্নগুলোর কারণ। অনেক বছর থেকে সে আমাকে ভালোবাসে, আর এখন আমি বিয়ে করার পরও আমাকে সে নিজের কাছে ফিরিয়ে নিতে চায়। আর সে বলেছে আমি যদি তার কথা না মানি তাহলে তোমাকেও সে মেরে ফেলবে। কথাগুলো বলতে বলতে এলেনের শরীর খারাপ হতে শুরু করে, তার আচরণ পাল্টাতে শুরু করে এবং সে ভয়ঙ্কর হতে শুরু করে। তবু সে থমাসকে শক্ত করে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে যেও না থমাস, আমি চাই কাউন্ট দেখুক আমরা একে অপরকে কতটা সত্যিকারের ভালোবাসি। এরপর থমাস আর এলেন একে অপরের কাছে আসে এবং আবার ওইসব করতে শুরু করে যেগুলো আমি কখনো করিনি। কিছুক্ষণ পর কান্না গলায় এলেন বলে, থমাস, তোমাকে ছাড়া আমি নিজেকে হারিয়ে ফেলব। পরের রাত অর্থাৎ দ্বিতীয় রাত্রি, কাউন্ট নিজের অশুভ শক্তি ব্যবহার করে ফেডরিককে ঘুমের মধ্যে ডুবিয়ে রাখে যাতে কোনোভাবে জেগে উঠতে না পারে। হঠাৎ অ্যানা তার দুই মেয়ের চিৎকার শুনতে পায়। সে দৌড়ে ঘরে যায়। সেখানে গিয়ে সে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। কাউন্ট তার দুই মেয়ের রক্ত চুষে খেয়ে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই দুই শিশুর কান্না থেমে যায়। এরপর কাউন্ট অ্যানাকেও হত্যা করে। এই ঘটনা ফেডরিককে পুরোপুরি ভেঙে দেয়। পরদিন শেষকৃত্যের পর ভন থমাস আর ডাক্তারকে দেখেই রেগে যায়। থমাস নিজের বুকে থাকা কামড়ের দাগ দেখিয়ে বলে, এই দেখো, ভ্যাম্পায়ার সত্যিই আছে। তা আমার ডাউট আছে কামড়টা ভ্যাম্পায়ারের নাকি এলেন দিয়েছিল। যাই হোক, ফেডরিক সবকিছু বিশ্বাস করতে শুরু করে এবং এবার সবাই মিলে নসফেরাতুকে থামানোর পরিকল্পনা করে, একটা প্ল্যান করে। ফন বলে, কাউন্ট অর্লক মানে নসফেরাতু তার কফিন গ্রেনওয়াল্ড ম্যানরে লুকিয়ে রেখেছে। আমাদেরকে সেই জায়গাটা নষ্ট করতে হবে, তাহলে সূর্য ওঠার আগে তার কাছে আর লুকানোর কোনো জায়গা থাকবে না। হ্যাঁ, এখানে বলে রাখি যে নসফেরাতু মানে কাউন্ট অর্লক এরা কিন্তু দিনের বেলায় কোনো কিছু করতে পারে না, সূর্যের আলো এদের শত্রু। তাই যখন সূর্য ওঠে তখন সে গিয়ে তার কফিনের মধ্যে লুকিয়ে থাকে ওই ম্যানারের মধ্যে। তো যাই হোক, অ্যালেন থমাসকে ভন আর অন্যদের সঙ্গে কাউন্টের কফিন আর সমাধি ধ্বংস করতে যেতে বলে। বাইরে থেকে দেখে মনে হয় এটাই হয়তো নসফেরাতুকে হারানোর প্ল্যান, কিন্তু আসলে অ্যালেন চেয়েছিল যাতে থমাস তার থেকে দূরে থাকে, কারণ নসফেরাতু হুমকি দিয়ে রেখেছে যে থমাসকেও মেরে ফেলবে সে, এবং সেটাও জানে নসফেরাতুকে থামাতে হলে তাকে নিজেকেই বড় ত্যাগ স্বীকার করতে হবে, তাকে নসফেরাতুর সামনে স্যারেন্ডার করতে হবে। তাই সে থমাসকে দূরে পাঠিয়ে একাই কাউন্ট অর্লকের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। ওদিকে দেখা যায় ওরা কাউন্টের খোঁজে বেরিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ফেডরিক তাদের সঙ্গে ছিল না। আসলে সে অ্যানার কফিনের কাছে চলে গেছিল। আসলে প্রিয় মানুষকে হারানোর কষ্ট বড়ই বেদনাদায়ক, সে সেই কষ্টটা মেনে নিতে পারছিল না। পরে থমাস এবং ভন আর ডাক্তার তাদেরকে খুঁজে পায়। দেখা যায় অ্যানা অর্ধনগ্ন অবস্থায় এবং তার সঙ্গে ফেডরিকও নিজের জীবন ত্যাগ করেছে। এরপর তারা স্বামী স্ত্রীর জন্য প্রার্থনা করে এবং রোগ ছড়িয়ে পড়ার ভয়ে তাদের দেহ আগুনে দাহ করা হয়। এরপর থমাস, ডাক্তার আর ভন কাউন্টের বাড়িতে পৌঁছায়। ঘরে অসংখ্য ইঁদুর ভরা। তারা কোনোভাবে কফিন পর্যন্ত পৌঁছায়। থমাস কফিনটা খুলতেই ভেতরে থাকা দেহের ওপর লোহার রড দিয়ে আঘাত করে, কিন্তু ভেতরে কাউন্ট ছিল না, সেখানে ছিল হার্নকের দেহ। মৃত্যুর আগে হার্নক দুর্বল গলায় বলে, আমি আমার আত্মা আমার প্রভুকে দিয়েছিলাম, কিন্তু আমার প্রভু শুধুমাত্র এলেনকে চায়। এরপর ভন তাকে মেরে ফেলে। থমাস বুঝতে পারে যে এটা এলেনের একটা প্ল্যান ছিল, যাতে সে এলেনের থেকে দূরে থাকে আর নসফেরাতু তার কোনো ক্ষতি করতে না পারে। ওদিকে কাউন্টকে হারাতে হলে এলেনকে তাকে নিজের কাছে টেনে রাখতে হবে, যাতে সূর্য ওঠা পর্যন্ত সে কোনো নিরাপদ আশ্রয়ে ফিরতে না পারে। এলেন নতুন বউয়ের মতো সেজে জানালা খুলে দেয় এবং কাউন্টকে নিজের কাছে আসতে দেয়। কাউন্ট ঘরে এসে জিজ্ঞেস করে,
তুমি কি নিজের ইচ্ছায় আমাকে গ্রহণ করছো? এলেন শান্ত গলায় বলে, হ্যাঁ। এরপর কাউন্ট তার সঙ্গে আবার কিছুক্ষণ পর পর শরীর চর্চা, এবং এলেনের বুক থেকে রক্ত চুষে খেতে শুরু করে। এইভাবেই সেই রাতটা কেটে যায়। ধীরে ধীরে ভোর হতে শুরু করে। এদিকে থমাস প্রাণপণে এলেনের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। হঠাৎ সূর্যের প্রথম আলো কাউন্টের গায়ে গিয়ে পড়ে এবং সাথে সাথেই তার শরীর ধ্বংস হতে শুরু করে। সে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে। তার চোখ মুখ রক্তে ভরে যায়। কিছুক্ষণের মধ্যেই এলেনের বুকে মাথা রেখে সে মারা যায়। কিন্তু একই সময় এলেনও মারা যায়। ঠিক সেই সময় থমাস পৌঁছায়। সে মৃত এলেনের হাত ধরে কাঁদতে শুরু করে। ভন বলে, এক সাহসী নারী নিজের জীবন দিয়ে সেই দানবকে থামিয়েছে। তার ত্যাগের কারণেই নসফেরাতু ধ্বংস হয়েছে এবং এই শহর মহামারী থেকে রক্ষা পেয়েছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। এবার প্রশ্ন হলো, নসফেরাতু তো মারা গেল, কিন্তু এলেন কেন? ব্যাপার হলো, ওই যে শরীরের লোভ, বড় লোভ। শারীরিকভাবে যখনই তারা ঘনিষ্ঠ হতে শুরু করেছে এবং তার বুকে যখন দাঁত বসিয়েছে নসফেরাতু, তখন এলেনও এক ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। নিজের আত্মাকে নসফেরাতুকে দিয়েছিল, একইভাবে এলেনের আত্মাও নসফেরাতু নিয়ে যায়। এই জন্য নসফেরাতু মারা যাওয়ার সাথে সাথে এলেনও মারা যায়। তো এই ছিল আজকের কাহিনী নসফেরাতু। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করে দেবে বন্ধুদেরকে। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চলে এসো, কথাবার্তা হবে। আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো একটা মাস্টারপিস মুভির গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো। সব কিছু ঠিক আছে, কিন্তু একটা ভ্যাম্পায়ারের ভাগ্য দেখে কেমন জেলাস ফিল হয়।